সব মিলিয়ে একটি একটি জটিল অবস্থা বিরাজমান। এই জটিল পরিস্থিতিটা নিয়ে আমরা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব, কারণ প্রত্যেকের কাছেই এই বিষয়টি এক ধরনের ধোঁয়াশা। প্রথম কথা হচ্ছে রাজনীতিবিদরা একরকম করে দেখছেন, আহ, বিশ্লেষকরা একরকম করে বলছেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা আরেক রকম ভাবে বলছেন। তো সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বোঝার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। সে বিষয়টি নিয়ে আজকে আমরা একটু পরিষ্কার করতে চাই। আলোচনাটা আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার। তো দর্শক, আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আহ শাহিদুজ্জামান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনারা অনেকেই তার আলোচনা শোনেন এবং ভালোবাসেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং দর্শক, আজকে আমার সঙ্গে আরেকজন অতিথি, আপনাদের আরেক প্রিয়জন, আমার অনুষ্ঠানের, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো প্রথমে অধ্যাপক শাহিদুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ভারত পাকিস্তানের যে মুখোমুখি অবস্থান, এবং তার আগে আমি যদি আপনাকে একটু ডক্টর ইউনূস সাহেব যেই বক্তব্যটা দিয়েছেন সেটা যদি একটু শোনাই। পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে? পাশাপাশি আরেকটি বিষয় আসছে যে মানবিক করিডোর, যে বাংলাদেশ মিয়ানমার এর সাথে যে মানবিক করিডোরের ব্যাপারে, এখানে আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন মানবিক করিডোর দেওয়া হবে, বা প্রেস উইং থেকে আবার এটাকে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে স্যার পরিস্থিতি কি, আপনার বিশ্লেষণটা যদি একটু শুনি। ধন্যবাদ। প্রফেসর ইউনূস যে কথাটা বলেছে যুদ্ধ সংক্রান্ত, এই কথায় প্রচন্ড অর্থপূর্ণ কিছু ধারণা রয়েছে, এবং আমার মনে হয় আমাদের স্পেশালি আমাদের সামরিক বাহিনী ওনার কথায় একটা খুবই স্পষ্ট ইঙ্গিত পেয়েছে যে সামনে যা আসছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হবে আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য। ইউনূস সাহেবের কথাটা, এই যে প্রস্তুতির ব্যাপারটা, এটা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যাবে আমরা, সেটা হয়তো সাধারণ মানুষ সেভাবেই নিচ্ছে, কিন্তু আমার ধারণা কিন্তু সেটাও না। ভারত পাকিস্তানের যুদ্ধ বিষয়টা একরকম, আর আমাদের এখানে একটা আঞ্চলিক যুদ্ধর হওয়ার মতো পরিস্থিতি, যেটা মায়ানমারকে নিয়ে হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বার্মা অ্যাক্টের বাস্তবায়নের প্রক্রিয়া। সেই দিক থেকে আমার মনে হয় প্রফেসর ইউনূস খুব সুস্পষ্ট ধারণা ছিল। প্রফেসর ইউনূসের চিন্তাধারাটা কিন্তু এটা অনেক আগে থেকেই তার যে সম্পর্কের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, ডক্টর খলিল আমেরিকান অ্যাডভাইজে তাকে নিয়ে এসে মায়ানমার বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ করা এবং তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব দেয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের যে একটা অত্যন্ত রিলায়েবল সম্পর্ক, এটা এই বাস্তবতাটা গড়ে উঠেছে একটা পর্যায়ে। আমাদের হয়তো মনে আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে 3টা জায়গায় কিন্তু সামরিক ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দিয়েছে। প্রথমটা স্বাভাবিকভাবে ইসরায়েলে, দ্বিতীয়টা ইউক্রেনের পক্ষে, না চাইলেও তাকে দিতে হয়েছে, তৃতীয়টা থার্ড ইনভেস্টমেন্ট, ট্রাম্পস ইনভেস্টমেন্ট ওয়াজ ভেরি সারপ্রাইজিং, এটা ছিল এই রাখাইন রোহিঙ্গা ইস্যুতে তার যে ফিনান্সিয়াল, এটা এই সুখবরটা দিতেই উইদিন কোর্ট সুখবর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ঢাকায় আসলেন। ঢাকায় আসার কিন্তু ইউনূস সাহেবের প্রতি তার যে আকর্ষণ, সেটা মূল কথা ছিল না। ঢাকায় উনি এসছেন যে এই যে রোহিঙ্গাদের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা আগের তুলনায় প্রায় অর্ধেক হলেও এটার একটা যে সিগনিফিকেন্স রয়েছে সেই জিনিসটাই কিন্তু বাংলাদেশকে তিনি তুলে ধরতে চেয়েছেন। এর পাশে এই বিষয়টাকে আমি লিংক করতে পারি স্যার, আপনার নেটে বোধহয় সমস্যা হচ্ছে। কথা হতো, আমাকে বলতো দেখো শহীদ, আমার মনে হয় যে আমেরিকানরা যেটা চায় যে দে ডোন্ট ওয়ান্ট দ্য ইউএস
স্যার আমরা আপনার জি। কথা কিছুটা মিস করেছি ইন্টারনেটের সংযোগের জন্য। ও যে মহাসচিব যখন আসলেন তারপর থেকে স্যার, মহাসচিব জি জাতিসংঘের মহাসচিব। আচ্ছা, যখন ঢাকায় জাতিসংঘের মহাসচিব আসলেন, তিনি যে ইউনূস সাহেবের প্রতি তার প্রচন্ড শ্রদ্ধাবোধ, সেটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্যটা ছিল এজন্যে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসিতে এই যে রোহিঙ্গা ইস্যুটা স্থান পেয়েছে 3টা মেজর অ্যালোকেশনে, সেটার অর্থ কি, সেটা মিনিংফুল করতে কি করতে হবে। এবং আপনি জানেন যে সে পর্তুগালের ফরেন মিনিস্টার ছিল, নেটোর সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংযোগগুলো এগুলো সম্পর্কে তার কিন্তু অত্যন্ত প্র্যাগমেটিক বাস্তববাদী ধারণা রয়েছে। ঢাকায় আসার পরে তিনি কিন্তু তিনি যাদের সাথে আলোচনা করলেন, সেই আলোচনার গুলা অত্যন্ত কূটনৈতিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, সামরিক দিক থেকেও সেগুলো অর্থপূর্ণ ছিল। আমি যেভাবে অর্থ সার্ভ করেছেন বাংলাদেশ আর্মিতে, বিএনপি তে খালেদা জিয়ার সিকিউরিটি অ্যাডভাইজার, সে এইসব বিষয়ে তার চাইনিজ ডিএ ডিফেন্স অ্যাডভাইজার আর মার্কিন ডিএ ডিফেন্স অ্যাডভাইজারের সাথে তার মূলত খুব ভালো যোগাযোগ ছিল। আকবর আমাকে এনলাইটেন করতো মাঝে মাঝে, বিকজ উই ডেভেলপড এ ভেরি ক্লোজ টাই। মাঝে মাঝে এমনও সম্পর্ক খারাপ হতো যে 1 বছর কথা বলতাম না, কিন্তু ঘনিষ্ঠ একটা আস্থার সম্পর্ক ওর সাথে আমার ছিল ক্লাস 7 থেকেই, 1964 থেকে। তা আমরা দুজনেই একই হাউসে বড় হয়েছে। তো আকবর আমাকে যেটা বললো, টু মেক ইট ব্রিফ, যে আমেরিকান ডিফেন্স অ্যাডভাইজারের কাছ থেকে আমি যা বুঝি, এইখানে আমেরিকানরা এনকারেজ করে না সামরিক বাহিনীকে ইন্টারভিন করতে, কেননা তারা মনে করে যে দ্য আর্মি শুড বি কেপ্ট নন কন্ট্রোভার্সিয়াল ফর এ বিগার রেসপন্সিবিলিটি। অর্থাৎ সামনে সামরিক বাহিনীর আরো গুরুত্বপূর্ণ কাজে লাগবে মার্কিনী স্বার্থে, এবং সেজন্য আর্মিকে তারা কন্ট্রোভার্সিয়াল করবে না। আচ্ছা, তারপরে এখানে আমরা যা দেখতে পেয়েছি, ওই যে আমেরিকান ডেপুটি নেটো প্যাসিফিক কমান্ডার ঢাকায় আসছিলেন, আর্মি চিফের সাথে আলাপ আলোচনা হয়। হি ওয়াজ নট কনসার্ন যে এখানে আর্মি চিফের অ্যালিজিয়েন্স কোন দিকে, তিনি কিরকম চিন্তাধারার লোক, এইসব না বদার করে হি পুট ফোর্থ দ্য ইউএস পলিসি যে বার্মা অ্যাক্ট ইমপ্লিমেন্ট করার এখনই ঠিক সময়। এবং 2টা কারণে আমার মনে হয় বার্মা অ্যাক্টকে আমেরিকানসরা দেখেছে ইমপ্লিমেন্ট করার। প্রথমত, এই যে 16টা বছর হাসিনার যুগে বার্মা অ্যাক্ট করার পথে যেতেই পারে নাই, বিকজ অফ দ্য ইন্ডিয়ান রেজিস্ট্যান্স, এবং বিকজ অফ দ্য ফ্যাক্ট যে বাংলাদেশের ফরেন পলিসি সেখানে একেবারেই কোন রকমের মায়ানমারে কোন রকমের অংশগ্রহণ করা, বার্মা অ্যাক্টের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া, এটা কখনো তারা পারেও নাই। মাঝে মাঝে মার্কিন কূটনীতিকদের সাথে ঢাকায় যখন আলোচনা হতো, 2-1 জন এরকম বলেই ফেলতো, মানে ধরেন খুব ইনফর্মালি রাস্তায় হাঁটতে হাঁটতে বলতো যে তোমাদের এখানে কিছুই হয় না, ইউএস স্ট্র্যাটেজিক ডায়ালগ হয় প্রত্যেক বছরে, বাট ইট এন্ডস আপ ইন এ স্টেলমেট বিকজ ইউ গাইজ ডোন্ট ইভেন মুভ ফরওয়ার্ড, দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু। অর্থাৎ এই যে তারা আমাদের সামরিক বাহিনীকে নিয়ে মায়ানমারের ব্যাপারে একটা সামরিক ফুটস অন দ্য গ্রাউন্ড ধারণাকে ইমপ্লিমেন্ট করবে, তার ধারে কাছেও বাংলাদেশ ছিল না। সো এই যে হাসিনার চলে যাওয়া, আর সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট এখানে, এই ঠিক এই সময়টাতে আরাকান আর্মি রাখাইনে এমার্জ করলো অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টর। সামরিক বাহিনীর যে মায়ানমার যে মিলিটারি রেজিমের অবস্থান এখানে এতই দুর্বল হয়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আর কোনো সন্দেহ ছিল না যে আগামীতে এই আরাকানে নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে। তো আমার ধারণা কি, যে এখানে মূলত আমাদের সেনাবাহিনী প্রধান এবং যারা ডিরেক্টলি ইনভলভ হবে এরাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, নট দ্য পলিটিশিয়ানস, নট ইভেন ডক্টর খলিল। ডক্টর খলিলের রোলটা ছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে ডেপুটি আমেরিকান, তার সাথে এই ফিজিবিলিটি অফ অ্যাপ্লাইং দ্য বার্মা অ্যাক্ট সেটা নিয়ে সামনে চলে আসা। খলিলের যে ব্যাকগ্রাউন্ড, হি হ্যাজ এ পিএইচডি ফ্রম ফ্লেচার স্কুল,
তার যে সংযুক্তিকরণ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে খুব ক্ষীণ ছিল, যার কারণে ফরেন সার্ভিস অফিসার্স হেটেড হিম। এখনো তাকে দেখতে পারে না দুই চোখে যে এই লোকটা পুরো একটা অপরচুনিস্ট। সে সারাটা ক্যারিয়ার ব্যবহার করেছে তার নিজের ইন্টারন্যাশনাল আপলিফট করার জন্য, আর সে তাকে দেখবেন যে সে আসলে কিছুই করতে পারবে না। এইরকম একটা জেলাসির ভিতর আমার ইনস্টিংক্ট সবসময় বলতো যে তাকে যতই অপবাদ দিক, তার ম্যাট্রিমোনিয়াল লাইফ নিয়ে অনেকে এখানে অপবাদ দেওয়া শুরু করেছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি হ্যাড দ্যাট ইনহেরেন্ট ব্রিলিয়েন্স। ঢাকা ইউনিভার্সিটিতেও টপ পজিশন পেয়েছে, সিভিল সার্ভিসে টপ পজিশন পেয়েছে, আমেরিকায় সে যথেষ্ট ট্রেনিং নিয়েছে টু ইন্টিগ্রেট ডিপ্লোমেসি উইথ মিলিটারি পারসেপশন। হ্যাঁ, সামরিক বাহিনীর প্রয়োগ কূটনীতির ক্ষেত্রে এই বিষয়ে তার যে অসাধারণ মেধা, এটার উপর আমার সবসময় আস্থা ছিল। আচ্ছা, যাই হোক, ঢাকায় যখন এই যে আলোচনা হয়ে গেল আমেরিকান প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাথে, তখনই কিন্তু ইঙ্গিত ছিল যে একটা সময়ের কথা চিন্তা করতেছে। কোশ্চেন ইজ এখানেই যে বাংলাদেশের সামরিক বাহিনীর কতখানি আগ্রহ রয়েছে, কতখানি ইচ্ছা রয়েছে। এবং তিনটা ডিভিশনের কথা শুনলাম, একটা ছিল 24 ইনফ্যান্ট্রি ডিভিশন চিরঙে, আরেকটা 10 ইনফ্যান্ট্রি ডিভিশন সম্ভবত রামু, আরেকটা 17 ইনফ্যান্ট্রি ডিভিশন যেটা সিলেটে। এই তিনটা ডিভিশন, স্পেশালি জিওসি চিরগং, মেজর জেনারেল মুশফিক বোধহয়, ভেরি ডেডিকেটেড অফিসার, very committed to the idea of saving Feni from the Indian greed. এই ধরনের আমার ধারণা যে এরাই হচ্ছে এইটা তিনটা ডিভিশনের the division commanders and the senior officers. They were the ones to decide যে সামরিক পদক্ষেপ নেওয়া আদৌ বাস্তবসম্মত কি না। এবং আমার ধারণা বাংলাদেশ আর্মি হচ্ছে যে এটা definitely is a positive move. Americans played a very key role, যে তারা এটা বলল যে আমরা তোমাদের পুরা লজিস্টিক্যাল সাপোর্ট দেব। আমার এখানে মনে হয় যে যদি বাংলাদেশের টপ ব্রা সিদ্ধান্ত নিয়ে থাকে যে বার্মা অ্যাক্ট অনুযায়ী তারা মায়ানমারে যাবে, এর জন্য পূর্ব শর্ত হচ্ছে অ্যাবসলিউটলি সার্টেন আমেরিকান কমিটমেন্ট, যে যতটুকু লজিস্টিক্যাল সাপোর্ট লাগবে পুরোটা দেবে। তিনটা ডিভিশন যদি হয়ে থাকে সত্যি, যেটা শুনলাম, দ্যাট অ্যামাউন্টস টু অ্যাবাউট 24,000 সোলজার্স, এবং সেটা মায়ানমারের আরাকান আর্মির চেয়েও বড়। এবং আমাদের যারা এই তিনটা ডিভিশনে রয়েছে, দে আর অল ভেরি ওয়েল ট্রেইন, জাতিসংঘের অভিজ্ঞতা, পিস কিপিং, পিস এনফোর্সমেন্ট, সবকিছুর অভিজ্ঞতা। আমার ধারণা হচ্ছে যে দে ফেল টোটালি কনফিডেন্ট যে আরাকান আর্মির সাথে যদি কোনো রকমের প্রবলেম হয়, এটা সেটল ডিল করাটা সামরিক দিক থেকে কোনো অসুবিধা হবে না, প্রোভাইডেড দ্য ইউনাইটেড স্টেটস কিপস ইটস ওয়ার্ড, গিভস ইট, যদি পুরা ব্যাকিং করে তাহলে হবে। এবং এই ধারণাটাই আমি এখানেই শেষ করি আমার পার্টটা বলে, যে প্রফেসর ইউনুস যে বলেছে, আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের দিকে সে ইন্ডিকেট করেনি, তিনি ইন্ডিকেট করেছে এই যে ইভেন্চুয়ালি। এখন কথা হচ্ছে পলিটিশিয়ানসরা যেভাবে লম্ফজম্প করছে, মনে হয় যেন তারাই আলোচনা করবে, পার্লামেন্টে নিতে হবে। দে ডোন্ট ইভেন হ্যাভ দ্য মিনিমাম কমন সেন্স যে ইট ইজ দ্য টাইমিং। যদি ইন্টারভেনশন হতে হয়, ইফ দ্য আমেরিকানস ওয়ান্ট দ্য বার্মা অ্যাক্ট, দিস ইজ দ্য টাইম ওয়েন দ্য আয়রন ইজ হট। পলিটিশিয়ানসরা কবে পার্লামেন্টে যাবে, আলোচনা করবে, ডিসাইড করবে, দ্যাট ক্যানট বি এনি ডিসাইসিভ ফ্যাক্টর। তো আমি আর কি এখানেই ছেড়ে দিচ্ছি আমার ধারণাগুলা। আমি আবারও আসছি আপনার কাছে। মেজর সুমন স্যার যে কথাটা বলছেন যে এই মুহূর্তে আসলে আমাদের সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি এই পরিস্থিতিতে। আমাদের মানে রাজনৈতিক দল অনেক কথাই বলবে, নেতারা অনেক কথাই বলছেন ইতিমধ্যে, সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আসবো। তো তার আগে আপনি কি মনে করেন যে বর্তমান পরিস্থিতিতে এটি ট্যাকেল করার জন্য আমাদের সেনাবাহিনী কতটুকু প্রস্তুত, বা আমাদের সেনাবাহিনীর বিষয়টা আপনি কিভাবে দেখেন? যে কারণ ধরেন বার্মা অ্যাক্ট যদি বাস্তবায়ন হয়, বা হিউম্যান করিডোর যেটা বলা হচ্ছে, মানবিক করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোর, এই করিডোরের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হবে কিন্তু ইন্ডিয়া। এবং ইন্ডিয়া কিন্তু স্যার বলছিলেন যে ইন্ডিয়ার কারণে এতদিন ধরে আরাকানকে কোনো সাপোর্ট দেওয়া যায়নি। তো
বর্তমান পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী কেমন অ্যাক্ট করতে পারে, বা এই যে ডক্টর ইউনূসের যে যুদ্ধ প্রস্তুতির আহ্বান, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনি, আপনার ভাষ্যটা শুনি, একজন সামরিক কর্মকর্তা হিসেবে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। জি, আমি অধ্যাপক শহীদুজ্জামান স্যারের সাথে অলমোস্ট সব কয়টা পয়েন্টে অ্যাকচুয়ালি একমত। দুইটা জায়গায় আমি শুধু আমার ভিউটাকে এক্সটেন্ড করব এইভাবে যে আমাদের প্রথম কথা, আমরা রাজনৈতিক দলগুলাকে এই আলোচনার বাইরে রাখবো, সেটা স্যার সম্ভবত আপনিও বলেন নাই, বাট যে বক্তব্য সেটা এসছে যে এখানে প্রাইম ডিসিশন মেকার, স্টেক হোল্ডার, যাদের ডিসিশনটা অ্যাকচুয়ালি অন দ্য গ্রাউন্ডে, আমি যদি সময়ের সাথে এবং মানে নেসেসিটি ডক্ট্রিনে যাই, তাহলে লিড রোলটাকে আমাদের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট তাদেরকেই রাখতে হবে, জাতীয় নিরাপত্তা। এবং এইটাকে আমি অফিসিয়ালি আসলে বলতে পারি না যে এটা একটা সামরিক অভিযান হবে যুক্তরাষ্ট্রের সাথে মিলিত ভাবে। আমি অফিসিয়াল যে ভার্সনটা আছে, যেটা সরকার তো আসলে কিছুই বলতেছে না, অল্প একটু কথা বলছে, এটা একটা হিউম্যানিটেরিয়ান করিডোর এর প্রস্তাবনা আছে, এবং যে ক্ষেত্রে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত, সরকার থেকে এই কথাটা আসছে। সেইটা যদি আমি সেইভাবে মনে করি, একটা প্যাসেজ তৈরি হবে যেখান থেকে মানবিক সাহায্যগুলা পৌঁছাবে আরাকানের সাধারণ বা নিপীড়িত জনগণের কাছে, যারা অনেক কিছু থেকে বঞ্চিত, যেহেতু তারা এনসার্কেলড। সেইটার আলোকে আমাদের আর্মির প্রস্তুতি, আমাদের সরকারের প্রস্তুতি, সেটা কোনো চ্যালেঞ্জিং কিছু না। বাট আমরা যদি অ্যাকচুয়ালি ভাতের নিচে শাকে দেখি যে, সরি, শাকের নিচে মাছ কতটুকু আছে, সেই জায়গাতে যদি তাকাই, আমরা প্রফেসর শহীদুজ্জামানের বক্তব্যের সাথে মিলাই আমি বলতে চাই যে হ্যাঁ, অবশ্যই এখানে সেনাবাহিনীর পরিকল্পনা, সেনাবাহিনীর সক্ষমতা এবং অভিজ্ঞতা, সেটা খুবই বিবেচ্য একটা ব্যাপার। দেখেন, উনি বলেছেন জাতিসংঘ এবং অন্যান্য পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর যে সাফল্যের কথা, এবং আমাদের যে লিডারশিপ আছে তাদের কথা বলেছেন। এর বাদে আরো একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা একটু মিসিং আছে। আমরা পার্বত্য শান্তি চুক্তির পরে ক্রমান্বয়ে যখন পাহাড়ি এলাকা থেকে ক্যাম্পগুলোকে সরাই আনা হয়, তারপর কিন্তু এই ধরনের টেরেন, যেই ধরনের টেরেনে আমরা একটা মানবিক করিডোর এস্টাবলিশ করার কথা বলছি, এবং সেখানে বলছি যে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ বা সামরিক অভিযানের কথা যেটা বলা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু কোনো স্বাভাবিক একটা সমতল ভূমি না। রাখাইনের সেই অঞ্চলটা কিন্তু হচ্ছে আমাদের যে পাহাড়ি এলাকা সেই রকম, এবং এই পাহাড়ে যুদ্ধের অভিজ্ঞতা, পাহাড়ে সামরিক অভিযানের অভিজ্ঞতা, ইভেন লজিস্টিক মেনটেন করার অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু আমরা গত অলমোস্ট 28টা বছর সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। ক্যাম্পগুলাকে গুটে আনবার পরে আমাদের এখনকার যারা সৈনিক, কেউ তো 28 বছরের চাকরিতে নাই, বাট হ্যাঁ, লিডারশিপে যারা তারা আছেন, আমরা সেখানে একই সাথে জেনারেল মুশফিকের কথা বললেন, জেনারেল মিনাজ আছেন টেন্ডিভে, দ্য ফাইনেস্ট অফ দ্য অফিসার্স তারা, তাদের প্রজ্ঞা, সামরিক জ্ঞান, এবং একই সাথে প্রধান উপদেষ্টার যে মিলিটারি সেক্রেটারি আছে জেনারেল ফেরদৌস, এই তিনজনের মাথাটাকে যদি আমি এক করি, যে হ্যাঁ, অবশ্যই রণকৌশল, সামরিক জ্ঞানের ব্যাপারে তারা অত্যন্ত অত্যন্ত মেধাবী, এবং আমি বলবো আমি তাদেরকে একদম A+ রাখবো। এখন কিন্তু প্রস্তুতিটা হচ্ছে যে আমাদের লজিস্টিক যে সেট আপ আছে, যেই আমরা যেই প্রশিক্ষণে যে ট্যাকটিক্স ফলো করি, অথবা আমাদের যে প্রসেসটাকে ফলো করি, এবং মাঠ পর্যায়ে আমাদের যেই সৈনিকরা আছে, ব্যাটালিয়ান্স গুলো আছে, তাদের কারো আসলে ওইভাবে পার্বত্য এলাকায় সামরিক অভিযান, সেটা একটা পিসফুল সামরিক অভিযান হোক অথবা হেভি এঙ্গেজমেন্ট হোক, যেটা আমি আশঙ্কা করি না, তার অভিজ্ঞতা থেকে কিছুটা আমরা দূরে আছি। সেটাই আমার কাছে শুধুমাত্র একটা চ্যালেঞ্জ মনে হচ্ছে, বিকজ বাকি যেই চ্যালেঞ্জের জায়গা থাকা স্বাভাবিক, এবং আসল চ্যালেঞ্জ লজিস্টিকটা কিভাবে মেট আপ করা হবে। এই প্ল্যানিং এর পর্যায়ে আমাদের এয়ার অ্যাসেট এবং এয়ার কভার গুলা কিভাবে আসবে, আমরা আমাদের বিমান বাহিনীর সক্ষমতা জানি, বাট তার সাথে সাথে আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে কমপ্লিট এয়ার সুপ্রিমেসি থাকবে সেই জায়গাটাতে সেই সময়।
সেই জায়গাটা কিন্তু একটা ধারণা আছে যে যারা এই উদ্যোক্তা এই অভিযানটার অথবা জাতিসংঘের পক্ষ থেকে হিউম্যানিটেরিয়ান করিডোরের জন্য তারা সেটা নিশ্চিত করেছেন যে তারা সেই জিনিসটা দেখবেন। দেন আসছে সরবরাহটা ঠিক মতো পৌঁছানোর জন্য আমরা কি ধরনের বাধার সম্মুখীন হব সেই জায়গা সম্পর্কে আমাদের কি তথ্য এবং আমরা যেটাকে গোয়েন্দা তথ্য বলি, সামরিক গোয়েন্দা তথ্য, সেই জিনিসগুলোর ক্ষেত্রেও আমরা সহযোগিতা পাবো, সেটা বলা হচ্ছে পূর্ণ সহযোগিতা পাবো। সুতরাং আমি যদি আসি লিডারশিপের জায়গা থেকে, যারা এটার বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে কাজ করবেন, সেখানে সম্পূর্ণ আস্থা আছে। সরকার এবং আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা তাদের সক্ষমতা এবং সদিচ্ছার ব্যাপারে আমার সম্পূর্ণ আস্থা আছে। এই ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা বলা হচ্ছিল, ইনফ্যাক্ট যে কারণে আমি এই জিনিসটা নিয়ে আগে বেশ কয়েকবার আপনি বলেছেন আমি আলাপ করতে চাই নাই, যে আমাদের মধ্যে কিছু মহল থেকে একটা ভীতি ছিল যে একদিকে ঠিক আছে যে আমরা তো হচ্ছি মানে গরিবের বউয়ের মতো, অথবা অনেকে এক্সাম্পল দিয়ে বলছিল যে রবীন্দ্রনাথের সেই 2 বিঘা জমির মতন যে আমাদেরকে উপেনের মতন বলা হবে যে এটা করো। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ যে বার্মা অ্যাক্ট ইমপ্লিমেন্টের জন্য এটা করতে হবে, তারা বলছিল আরেক দিক থেকে যে এখানে তো চায়না বা তাদের সমমনা দেশগুলার বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে, আরাকানের যে জায়গাটাতে এই অপারেশনটা হবে বা করিডোর তৈরি হবে, তারা বলছিল যে অপারেশনটা আলটিমেটলি একটা মিলিটারি অপারেশন হবে, সেটা চীনের যে ইন্টারেস্ট আছে, তার ইকোনমিক জোন আছে, তার পাইপলাইন আছে, সেখানে তার পোর্ট এবং ট্রিলিয়ন্স অফ ডলারের ইনভেস্টমেন্ট আছে সেখানে। তো চায়না তো জিনিসটাকে রেজিস্ট করবার কথা, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের সাথে চীনের যে ভবিষ্যৎ অর্থনৈতিক সামরিক সহযোগিতা এবং চীনের যে ইনভেস্টমেন্ট আমাদের বাংলাদেশে, সেগুলা কতটা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের আসিয়ানে অন্তর্ভুক্তির ব্যাপারে চীনের যেই একটা সহযোগিতার আশ্বাস আমরা পেয়েছি, সেই জায়গাটা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গা কিন্তু অনেকে প্রশ্ন করছেন। বাট আমি এই জিনিসটাতে কিছুটা আশ্বস্ত যে দেখেন, চীনের দিক থেকে সম্ভবত তেমন কোনো আপত্তি আসলে নাই, এটা আমার ধারণা। বলছি যেহেতু আমি কিছু তথ্য আমার কাছে আছে যে আন্ডারহ্যান্ডে কিন্তু যুক্তরাষ্ট্র চীন তার এই একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে না, তারা একে অপরের সাথে এই জায়গায় যদি একটা অভিযান হয় সেক্ষেত্রে চীনের স্বার্থ সংহত করা হবে, এটা কিন্তু চীনের দরকার। তাহলে বাকি থাকলে স্টেক হোল্ডার কে? ভারত সবসময় এই জায়গায়, কারণ ভারতের কাছে মনে হয়েছে জিনিসটা যে যখনই এই ধরনের একটা আরাকান রাজ্য তৈরি হবে, এবং যেটা নিয়ে অনেকে বলছেন যে আলাদা ভারতের 3টা রাজ্য নিয়ে এখানে একটা আলাদা দেশ তৈরি হবে, খ্রিস্টান অথবা ইহুদি দেশ, আমি ওই পর্যন্ত যাবো না, এবং ওই পর্যন্ত কেউ আসলে লজিক্যালি চিন্তাও করে না। সেটার প্রশ্ন এখানে নাই, অনেক কারণে নাই, সেখানে আমি যাব না, সেটা আরেকজনের দেশ, সেই জায়গায় আমি চিন্তা করব না। বাট ভারত জিনিসটাকে অনেক ভাবে চিন্তা করে জিনিসটাকে রেজিস্ট করে, এবং ভারতেরও একটা বন্দর আছে সেখানে, আরাকানের এখানে ভারতের অর্থায়নে নির্মিত। তো ভারতের দিক থেকে আমার মনে হয় না, ভারত এখন অন্য অনেক জায়গায় বিজি, তারা এই ধরনের একটা অপরচুনিটির জায়গা ছেড়ে দিতে চাবে না, এবং তাদের থেকে আমার মনে হয় না কোনো রেজিস্ট্যান্স আসবে। ভিতরে তাদের সাথেও সম্ভবত আলাপ হয়েছে, এবং এই ধরনের একটা করিডোরের ক্ষেত্রে আমি মনে করি সামরিক দিক থেকে ভারতের থেকে প্রতিরোধ আসবে না। অর্থনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে চীনের সাথে তেমন কোনো বড় সমস্যা আমাদের হবে না, বিকজ আমার বিশ্বাস প্রফেসর ইউনূসের নিজ উদ্যোগে এই জিনিসটা আলাপ করে নিয়েছেন চীনের সাথে। উনি কাঁচা লোক না, উনি হঠাৎ করে ঘুমের থেকে উঠে একটা সিদ্ধান্ত নেন না। তবে 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 মেজর সুমন, এই যে পরিস্থিতিতে ধরেন ভারতের যে মানে কি বলবো, এক ধরনের প্রতিরোধ করা বা অনিচ্ছা অনাগ্রহ, যার জন্য ধরেন এই বিষয়টি, এই বার্মা অ্যাক্ট তো অনেক আগের এটা পাস করা একটা এখানকার কংগ্রেসে 10 বছর হয়ে গেল বোধহয় এরকম সময়। তো আমাদের সেনাবাহিনীর ভেতরে এখনো ভারত প্রেমী অনেকেই বসা, যেগুলো যারা হাসিনার দ্বারা পরিপুষ্ট আর কি। তো তাদের ভূমিকা কি হতে পারে আপনি মনে করেন? তারা কি
মানে ঘরের শত্রু বিভীষণ হয়ে দেখা দিবে, মানে দুদিকেই খেলবে নাকি, আপনার ধারণা কি? জাস্ট জাস্ট যদি কোনো মন্তব্য করতে চান আর কি। না, আমি সেই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। প্রথম কথা, তারা নিউট্রালাইজড, এবং মনে আগে এই রামুর জিওসি ছিল মেজর জেনারেল সারওয়া, সে এখন টি বোর্ডে আছে। সে যদি সেখানে থাকতো আমি অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে থাকতাম, বাট এখানে আছে 10 ডিভে আছে রামু ডিভিশন জেনারেল মিনহাজ, সে প্রফেশনাল অফিসার। দেন 24 ডিভে জেনারেল মুশফিক। আমি তো সবসময় বলি আমার চোখে আদর্শ যে অফিসার যে ভবিষ্যতে বাংলাদেশ সামরিক বাহিনী পরিচালনার জন্য, জেনারেল মুশফিকের নাম আমার কাছে মাথায় সবসময় আসে। ফাইন্যান্স অফিসার, সামরিক দিক থেকে, ব্যবহারের দিক থেকে। আরো সুপ্রিম লেভেলে, আরো সুপ্রিম কমান্ডের ক্ষেত্রে কি এটা তারা তো জেনারেল ওয়াকারের সাথে আলাপ করেছেই, এবং আমি এই দিক থেকে আশঙ্কাটা করি না। শঙ্কার যে জায়গা গুলা থাকবার দরকার, দেখেন একটা জায়গায় আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এই জিনিসটা সবাই বুঝেন যে একই সাথে এটা একটা চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জের বিপরীতে একটা অপরচুনিটি। চ্যালেঞ্জ কি? আমাদেরকে দুইটা পরাশক্তি, আর ভারত নিজেকে দাবি করে একটা সেমি পরাশক্তি, সেটা যদি মনে করি তাদের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা আমাদের যে ভৌগোলিক অখণ্ডতা, সেটার ব্যাপারে কোনো সমস্যা আসবে কিনা, সেটা একদিকে আছে। সামরিক অফিসাররা এটা আলাপ করেছেন, আমি আপনাকে জেনেই বলছি। আরেকদিকে তারা দেখছেন কি অপরচুনিটি, আমাদের যে আর্মামেন্ট ইকুইপমেন্ট, এবং আমাদেরকে যে এই ধরনের একটা জাতিসংঘের তত্ত্বাবধানে, আমি বলছি এই ধরনের একটা এঙ্গেজমেন্টের জন্য যে সুযোগটা আছে, সেটা কিন্তু সুদূর প্রসারী পজিটিভ অনেক ইফেক্ট আছে, যেটাও তারা দেখছেন ওয়ে আউট করে সর্বসম্মতিক্রমে। আমার জানা মতে এটা মিলিটারি ব্যাপার, এখানে আমি ডিটেলসে যাব না, এটা যাওয়া উচিত হবে না আমার পক্ষে, বাট ওনারা কিন্তু এক জায়গায় এসেছেন, এবং আমি বিশ্বাস রাখতে চাই যে হাসিনার পন্থী অনেকে রয়ে গেছে, বাট তাদের কিন্তু অতটুকু লজ্জা এবং প্রেশারের মধ্যে তারা আছে যে তারা কোনো কিছু ঘুট পাকানোর চেষ্টা করবেনও না, করার সাহসও পাবেন না। আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আর জাতিসংঘের ইনভলভমেন্টে যদি এরকম কোনো হিউম্যানিটেরিয়ান করিডোরের উদ্যোগ নেওয়া হয় বা জাতিসংঘ যদি কোনো উদ্যোগ নেয়, সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর এর থেকে বিরত থাকার কোনো সুযোগই নাই আমি বলবো। কারণ যেহেতু একটা পিস কিপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ যে বেনিফিট পায় জাতিসংঘ থেকে, সেখানে জাতিসংঘের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগও নাই। না, ওনার সুযোগের ব্যাপারে বলছিলেন যে যেমন শহীদুজ্জামান স্যার বললেন যে এটা পলিটিক্যাল লেভেলে আলাপ আলোচনা, তারপর একটা সিদ্ধান্ত আমরা হঠাৎ করে কেন ইয়েস বলে দিলাম, ইয়েস বলেছি কিনা তাও পরিষ্কার জানা যাচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি এই যে ডিলেমা করেই তো বিগত সরকারগুলা অপরচুনিটি গুলাকে, আপনি অপরচুনিটি বা সুযোগ কখনো এমনি প্লেটের উপরে আসে না, আপনাকে সেটা তৈরি করে নিতে হয়, সেখানে চ্যালেঞ্জ থাকবে, এবং আমার বিশ্বাস আছে পরিকল্পনাটা যেভাবে আগাচ্ছে আমরা চ্যালেঞ্জটাকে উইন ওভার করে অপরচুনিটিটাকে অবশ্যই কাজে লাগাতে পারবো। জি, না অধ্যাপক শাহিদুজ্জামান স্যার বলছিলেন যে মানে রাজনৈতিক দলগুলো যে দাবি করছে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো স্যার আপনি কি এই প্রসঙ্গে একটু যেতে চাই যে আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলো যে দাবি করছে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, সবার পরামর্শ নিয়ে নিতে হবে, এটার আসলে যৌক্তিকতা কতটুকু? বা যে প্রসঙ্গগুলো আসছে যে মিয়ানমারের যে সামরিক জান্তা, তারা তো আরাকান আর্মিকে দুর্বল করার জন্যই সাপ্লাই চেইন বন্ধ করে রেখেছে। তো আমরা যদি এদিক থেকে সাপ্লাই দেই তাদেরকে খাবার বা যে মানবিক সাহায্য বলে যে সাহায্য আমরা পাঠাই, তো তাতে তো তারা আবার শক্তিশালী হবে, খাবার পাবে, ওষুধ পাবে, মানবিক সাহায্য পাবে। তো সেটি আবার সামরিক জান্তা বাংলাদেশের উপরে কোনো এয়ার স্ট্রাইক করে কিনা, বাংলাদেশের যুদ্ধাবস্থা তৈরি হয় কিনা। পাশাপাশি মেজর সুমন যে প্রসঙ্গটা আনছেন, সেই প্রসঙ্গটা আসছে যে চীন কিভাবে বিষয়টাকে দেখবে। আবার এখানে ভারতের আসলে ভারত কোনো আগ্রাসী ভূমিকায় যাবে কিনা, আগ্রাসী কোনো অ্যাটেম্পটে যাবে কিনা। তো এই জায়গাটা আসলে আমরা কিভাবে সামাল দেব? আমি স্যার প্রথমে আসতে চাচ্ছি যে ঐক্যমত্যের জায়গাটা আপনি কি মনে করেন? বিএনপি মহাসচিব এই দাবিটা করেছেন এবং অনেকেই বলেছেন যে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি মনে করেন? আপনি ঠিকই বলেছেন, বাধাটা মূলত সিভিলিয়ান কালচার থেকে আসবে। আমার কাছে এটা খুবই মানে নতুন অভিজ্ঞতা। আমি কখনো আশা করিনি যে এইভাবে আমাদের পলিটিশিয়ানসরা, বুদ্ধিজীবীর মধ্যেও একটা বড় অংশ, তারা পুরো এই বিষয়টাকে এমন একটা দৃষ্টিতে দেখবে
যে বাংলাদেশের জন্য এটা একটা এত বড় ঝুঁকি নেওয়ার কি দরকার, আমরা কেন যুদ্ধে জড়াবো, আমাদের কি দরকার এসবে যাওয়া, আমাদের যে পুরনো নীতি ছিল, এই অ্যাপ্রোচটা। তার পাশাপাশি ফরেন অফিসেরও প্রচন্ড রেজিস্ট্যান্স। ফরেন অফিসে আমার তো মনে হয় ডক্টর খলিল ইজ কমপ্লিটলি আইসোলেটেড। ফরেন পলিসি অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, ফরেন মিনিস্ট্রির যেসব অফিসিয়ালসরা, তারা দীর্ঘ 15 বছরে তাদের যে হ্যাবিচুয়াল ওবিডিয়েন্স, অভ্যাসগত আনুগত্য ভারতের প্রতি, সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখান থেকে বের হয়ে আসা খুবই ডিফিকাল্ট। এবং ভারতীয়রা কিন্তু যদিও পাকিস্তানের সাথে যুদ্ধে তারা এখন ডাইভার্টেড হয়ে গেছে, তাদের মূল চেষ্টাটা হবে যে কিভাবে বাংলাদেশকে এই সামরিক যে সাপ্লাই দেয়া, মায়ানমারে ইনভলভ হওয়া, এখান থেকে দূরে সরায় রাখা যায়। এবং এই জন্যই আমার মনে হয় যে ইউ হ্যাভ টু কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। এমন হতে পারে যে পুরা আমেরিকান এফার্ট এবং ডক্টর খলিলের এফার্ট এবং আমাদের যে এই যে এইড সেখানে সরবরাহ করা এফার্ট, পুরা বিষয়টাই স্কাটলড আউট হয়ে যেতে পারে। তবে একটা বড় বিষয় হচ্ছে এই যে আমার ধারণা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল খুব ভালোভাবে ওয়ার্ন করে গিয়েছে যে এই বছরে তোমরা যে রোহিঙ্গাদের জন্য যে এইড পাচ্ছ, এটা কিন্তু আর কন্টিনিউ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এর পরে যতদিন ট্রাম্প রয়েছে, এমনকি ট্রাম্পের আয়ু শেষ হয়ে গেলেও কংগ্রেসে এমন কোনো সমর্থন আসবে না রোহিঙ্গাদের জন্য। সুতরাং এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারে রোহিঙ্গার বার্ডেন, ইট উইল বি অ্যান অসাম বার্ডেন। অপরদিকে সত্যি সত্যি যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের মিন করে যে তার ভবিষ্যতে রোহিঙ্গাদের ফান্ড করার বেদনা থেকে সে বের হয়ে আসছে, ঠিক যেমনটা ইউক্রেনের যুদ্ধ থেকে আমেরিকা বের হয়ে আসছে, তেমনি বাস্তবতা যদি তাকে করতে হয়, তাহলে এই যে মেজর সুমন যে কথাটা বললো, দ্য কোয়েশ্চেন অফ এয়ার সাপোর্ট, যদি মায়ানমার সামরিক বাহিনী পুরা আমেরিকাকে এয়ার কভার দিতে হবে, পুরা এইসব বিষয়গুলাই কিন্তু আমাদের যে সামরিক নেতৃত্বে যারা রয়েছে তারা একেবারে অ্যাবসলিউটলি 100% কমিটমেন্ট আমেরিকা থেকে নিতে হবে যে ইউ উইল গিভ আস, দরকার হলে আমেরিকা উইল হ্যাভ টু পুট বুটস অন দ্য গ্রাউন্ড। কেননা এখানে তো দায়িত্বটা হচ্ছে যে প্রথমে কিন্তু আপনি যে ওই যে যাচ্ছেন রেশন দিতে, ট্রাকস নিয়ে যাচ্ছেন ওদেরকে সাপ্লাইজ দিতে, দ্যাট ইজ নট দ্য রিয়েল স্টোরি। দ্য রিয়েল স্টোরি যেটা আগে বের হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ উইল গিভ লজিস্টিক্যাল সাপোর্ট, এবং লাস্টে ওয়ার্ডস গুলা ছিল ট্যাকটিক্যাল সাপোর্ট। এর অর্থটা কি? এর অর্থটা সামরিক কিসে ট্যাকটিক্যাল সাপোর্ট দেবে? ওই যে যেসব অঞ্চলগুলো 20% অফ দ্য আরাকান, যেটা এখনো মায়ানমার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, এবং যেখানে মায়ানমার বাহিনী সিতুয়ের চারপাশে অত্যন্ত কঠোরভাবে তারা সেখানে নিয়ন্ত্রণ রাখবে, কেননা ওইখান থেকে রাশিয়ান চাইনিজ বেস, এমনকি রাশিয়ান বেসও রয়েছে। আর মায়ানমার সরকার সেইখান থেকে তার যে বিশাল আয়ের উৎস, একটা সমুদ্রের রিসোর্সেস গুলো যে এক্সপোর্টেড হয় চায়নাতে, সেটা কি সে ছেড়ে দেবে? সেখানে দরকার হলে তারা এয়ার পাওয়ার বড় করবে। অনেক আননোন ভেরিয়েবলস রয়েছে। দরকার হলে রাশিয়ার কাছ থেকে এয়ার সাপোর্ট নিয়ে নতুন করে, কারণ বাংলাদেশ গভর্নমেন্টকে তারা চ্যালেঞ্জ করেছে, ভেরি সারপ্রাইজিং, চিঠি দিয়ে খুব কড়া ভাষায়, যেখানে তারা তাদের কথা রাখেনি কখনো, যেখানে বারবার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে বাংলাদেশের লাইনে আসলে খুবই সমস্যা। জি, এটা হয়তো কলের জন্য হতে পারে বা ওনার কলের জন্যই মনে হয়। তো ওনার অধ্যাপক শহীদুজ্জামানের যেহেতু ডিসরাপ্টেড আছে, আমি মনে হয় পাকিস্তান ভারতের যে পার্টটা আপনি আজকে আলোচনায় হেডিং আমি দেখতে পাচ্ছি, সেই জায়গায় যুদ্ধের মুখোমুখি, সেটা কভার করি। স্যার আসবার পরে উনি বাকিটুকু ওনার বক্তব্যের বাকিটুকু কভার করতে। কি হতে পারে বড় জোর? ভারত বা পাকিস্তান তাদের প্রক্সি অনেক এখানে বিভিন্ন দল সংগঠন অপারেট করে, এবং একজন আরেক দেশের ওইগুলাকে বলে সন্ত্রাসী। তা কিছু প্রক্সিকে তারা এমপ্লয় করবে, কিছু প্রক্সি ওয়ার চলবে। ভারতের বিভিন্ন
বিভিন্ন ভারতের অনুগত বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠন আছে, আফগানিস্তান আছে, পাকিস্তানের ভিতরে আছে, তাদেরকে দিয়ে কিছু একটা দুষ্টামি করাবে। পাকিস্তানেরও অনুরূপ আছে। এছাড়া আরেকটা কি হতে পারে, একদম লিমিটেড একটা সার্জিক্যাল কিছু স্ট্রাইক পাকিস্তানের একটা নির্দিষ্ট অংশে। এখন এগুলা করবে যে, সেগুলোর ভিত্তি কোথায়? ভারত তো তার যে ন্যারেটিভটা পেহেলগামের ব্যাপারে, সেটা তো এস্টাবলিশ করতেই ব্যর্থ হয়েছে যে এটার সাথে তাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান জড়িত। এই গল্প থেকেও খাইতেছে না সেটা। আমি ওখানে যাচ্ছি না যে মোদি তাদের বা বিজেপি তাদের স্বার্থে নিজে থেকে এটা ঘটাচ্ছে, ওই জায়গাগুলা স্পেকুলেটিভ, আমি ওখানে যাচ্ছি না। বাট মোটা দাগে হচ্ছে, আপনি যখন স্টাবলিশ করতেই পারছেন না যে এখানে পাকিস্তান একটা পক্ষ বা পাকিস্তানের মাধ্যমে এটা হয়েছে, সেখানে তারা আজকে এই রিয়ালিটিতে যেখানে লোকে অর্থনৈতিক কারণগুলা দিকগুলাকে মূলত প্রায়োরিটি দেয়, সেখানে খামাখা আপনারা একটা যুদ্ধে কেন জড়াবেন? সেই ধরনের সম্ভাবনা আমি দেখি না, সেটাও হবে না। আর এই ক্ষেত্রে যেটা হয়, লিমিটেড এঙ্গেজমেন্টের কথা আমি যেটা বলছি, বা সরি সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছি, অথবা পুশ করে দেওয়া তাদের যেই প্রক্সি গুলো আছে তাদেরকে দিয়ে কিছু চালা, সেটা চলবে। সেটা আগেও চলছে, এখনো চলছে। বাংলাদেশেও কি তারা প্রক্সি দিয়ে বছরের পর বছর 24 বছর ধরে অপারেট করা নেই? আমাদের স্বাধীনতার পরে আমাদের পার্বত্য চট্টগ্রামে ভারত করেছে তারা। বাট সেই আলোকে আমি মনে করি না যে তারা একটা যুদ্ধে জড়াবে, কারণ এখনকার যে উত্তেজনা, সেটা কিন্তু বিজেপি এবং মানে মোদির সরকার তারা খুবই এনজয় করতেছে। সমস্ত জায়গায় তাদের যে লিমিট মানে সাপোর্ট বা সমর্থন নির্বাচনের আগে কমে গেছিল, সেগুলো জড়ো হচ্ছে এক জায়গায়। পাকিস্তান ও শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, তিনিও খুবই কিন্তু এনজয় করছেন এমন একটা টান উত্তেজনা, যে সেখানে তারপর ইমরান খানের বিষয়টা নিয়ে, যেহেতু তার জনপ্রিয়তা অনেক জায়গায় কমে গেছিল, বাট সেখানেও সে তার প্ল্যাটফর্মটার উঁচু হচ্ছে। সুতরাং তারা এই অবস্থায় রাখবে, তারা কোনো যুদ্ধে যাবে না, সেটা আমার ধারণা। আমি আসবো আপনার কাছে। স্যার, আপনি বলছিলেন যে ট্যাকটিক্যাল সাপোর্টের কথা বলছিলেন, এবং আমি জানতে চাচ্ছিলাম যে মিয়ানমারের সামরিক জান্তা বা চীন বা ভারত এই জায়গাগুলো থেকে কি জাতীয় মানে প্রতিরোধ আসতে পারে বা বাংলাদেশের উপর অ্যাটাক হতে পারে কিনা? দেখেন, হ্যাঁ, চীনের ব্যাপারটা না আমরা শুধু এই আঞ্চলিক যে দ্বন্দ্ব এখানে সেটার ভিত্তিতে দেখি, কিন্তু আমার মনে হয় চীনের সাথে আমেরিকার ইকুয়েশনটা এখন এইখানে কি হবে সেটার আরো ওয়াইডার ইন্টারন্যাশনাল যে সিস্টেমিক লেভেলে তাদের যে ডিপেন্ডেন্স সেটার সাথে লিঙ্কড। আমরা জানি যে ট্রাম্প কিভাবে চীনের উপর এক খুব ডিফিকাল্ট ট্যারিফস ইম্পোজ করেছিল, তারপর এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমেরিকা ইজ ব্যাকিং অফ, চীনের সাথে একটা রিয়ালিস্টিক অ্যাপ্রেইজেলে আসছে। এই রিয়ালিস্টিক অ্যাপ্রেইজেল যে হচ্ছে সিস্টেমিক লেভেলে, এবং চীনের সাথে রাশিয়ার নৈকট্যের কারণে পুতিনের সাথেও যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার সাথে যে একটা নেগোসিয়েশন চলছে, সবকিছু মিলিয়ে আমার ধারণা যে এই সাউথ এশিয়াতে বাংলাদেশে আমেরিকান এই যে মায়ানমারে ইন্টারভেনশনের বিষয়টা যদি ওঠে, চীন আমার মনে হয় না যে প্রবলেম হবে। কেননা আরাকান আর্মি হ্যাজ প্রুভ টু বি এ ভেরি ইনডিসিপ্লিনড, আনপ্রেডিক্টেবল, আনস্ক্রুপুলাস একটা অর্গানাইজেশন, যাদের উপরে কোনো আস্থা রাখা যায় নাই, যাদের এই যে মঙ্গলয়েড ট্রেডটা এক্সট্রিম নেগেটিভিজমে ভর্তি, যে আপনার সাথে হাসি মুখে কথা বলছে, নেক্সট মোমেন্টে হি ক্যান স্ট্যাব ইউ অন দ্য ব্যাক। দিস ইজ দ্য মঙ্গলয়েড ক্যারেক্টার। এবং এই যে কিছুদিন থেকে তারা আবার রোহিঙ্গাদের গুলি করা শুরু করেছে, এই তো আজকেই তো কিছু ছবি দেখলাম, তারা রোহিঙ্গা যারা বাকিরা রয়েছে তারা সব দৌড়াচ্ছে আর পিছন দিক থেকে গুলি করছে। এটা কিভাবে সম্ভব? যদি আরাকান আর্মির সাথে আলোচনা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের, যদি বাংলাদেশে তাদের জেনারেলসরা এসে তারাও যদি কথা বলে থাকে, এমনকি এই যে তারা 10 মাইল ভিতরে ঢুকে সেলিব্রেট করলো বিজিবির পাহারা, যেটাকে আমি মনে করি যে এটা একটা কোয়াইট রিকগনিশন যে আরাকান আর্মিকে আমরা অনেক সুবিধা দিচ্ছি, লিওয়ে দিচ্ছি, টলারেন্স চোখে দেখছি, তারা এখানে এসে তাদের জ্ঞাতি, তারা আত্মীয়তা করছে, বিয়ে করছে, সবকিছুকেই আমরা এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি অ্যাজ সফট বাউন্ডারিজ। এগুলো তো উদ্দেশ্য রয়েছে। কিন্তু আরাকান আর্মি যদি তাদের
মানে পুরা রাখাইনে তো অনেকটা ফ্যামিন কন্ডিশনস প্রিভেল করছে, তারা কেয়ারও করে না যে ইয়ে করবে কিনা, যে মানুষ খেয়ে পড়ে ঠিক মতো বাঁচবে কিনা। তবে এইটুকু শোনা গিয়েছে যে যদি বাংলাদেশ বা জাতিসংঘ যদি রিসোর্সেস প্রোভাইড করে, যদি আরাকানকে লেজিটিমেসি দেয়া আন্তর্জাতিক ক্ষেত্রে, সেখানে যদি জাতিসংঘ বাংলাদেশ গ্রহণযোগ্যতার রোল প্লে করে, তাহলে নাকি তাদের আপত্তি থাকবে না রোহিঙ্গাদের ফেরত নিতে। এবং আমাদের তো এখানে এই যে সামরিক অংশগ্রহণ বা এতখানি সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের সামরিক বাহিনী যদি আদৌ মায়ানমারে প্রবেশ করে, তার মূল উদ্দেশ্য, আলটিমেট এন্ড হচ্ছে যে রোহিঙ্গাদেরকে অনারেবলি বাঁচার সুযোগ করে দেয়া। এবং তার চেয়েও আরো গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আমি যেটা মনে করি যে আমাদের সামরিক বাহিনীর একটা স্থায়ী ফুটহোল্ড মায়ানমারের এই সীমান্ত অঞ্চলে, কোস্টাল রিজনে থাকবে। অপরদিকে এই যে রোহিঙ্গাদের প্রতি এতদিন থেকে এই আওয়ামী গভর্নমেন্ট, আওয়ামী লীগের সরকার যে হস্টিলিটি এবং তাদেরকে যে একটা ন্যারেটিভ দিয়ে পুরোপুরি ক্রিপল করে রেখেছিল, সেখান থেকে কিন্তু রোহিঙ্গাদের সেকেন্ড জেনারেশন, যারা এখন 19 বছর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত, এরা কিন্তু এখন যাচ্ছে শত শত ছুটে যাচ্ছে মায়ানমারে। তারা বলছে যে আমরা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করব। এই ধরনের স্লোগান কিন্তু আগে কখনো তাদের কাছে আসেনি। This sort of slogan makes it possible যে আমাদের সরকার, সামরিক বাহিনীও হয়তো চিন্তা ভাবনা করবে, কেননা আরাকান আর্মির মতো একটা ইনডিসিপ্লিন ফোর্স আমাদের পাশে থাকুক, আমাদের বর্ডারে থাকুক, এটা কিন্তু আমাদের নিরাপত্তা হুমকি। কাজেই একটা রোহিঙ্গার যদি একটা রিজনেবলি পাওয়ারফুল মিলিটারি সেট আপ বা মিলিশিয়া সেট আপ গড়ে ওঠে, এবং এরা যদি বাফার হিসাবে ইভেন্চুয়ালি থাকে আরাকানের আমাদের এই সীমান্ত অঞ্চলটায়, তাদের সংখ্যা যদি 50,000 হওয়াটা কিন্তু অসম্ভব কিছুই না। দে হ্যাভ দ্য ইউথ, আমি তো শুনেছি যে তাদের ট্রেনিং চলছে এবং তারা হয়তো খুবই দ্রুত একটা শক্তিতে পরিণত হতে পারে। এবং আরাকান আর্মি তখন এই রোহিঙ্গাদের সেটেলমেন্ট, হ্যাবিটেশন, আমার কথা হচ্ছে রোহিঙ্গারা যতদিন না নিজের পায়ে দাঁড়ায়, রোহিঙ্গাদের সেটেলমেন্টস ডেভেলপ করা, স্থায়ীভাবে থাকা, সেটা কখনো গড়ে উঠবে না। তবে আমাদের সামরিক বাহিনীর একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ভারতের হাতে নিগৃহীত না হই বঙ্গোপসাগরে, এবং আমাদের সীমান্ত যেন প্রোটেক্টেড থাকে। কোনোভাবেই যেন ভারত আরাকান আর্মিকে মিসলিড করে আমাদের নিরাপত্তা ও সামরিক বাহিনীর যে কমিটমেন্ট, সেটাকে যেন ব্যাহত না করতে পারে। কাজেই দেয়ার ইজ এ ওভারঅল লং টার্ম অব্লিগেশন অফ দ্য মিলিটারি এস্টাবলিশমেন্ট। তাদের জন্য এটা একটা বড় পরীক্ষা, কারণ 16 বছর সামরিক বাহিনীর ইমেজ সাফার করেছে এই দেশে। এবং এই যে এখন যে যদি সত্যি বাস্তবতা হয়, আমার কাছে এখনো কিন্তু কল্পনা মনে হয়, মানে ইটস টু গুড টু বি ট্রু। আমার মনে হয় সত্যি কি আমি দেখবো আমার সামরিক বাহিনী মায়ানমারে যাচ্ছে, সত্যি কি দেখবো যে তাদের যে উৎকর্ষটা তারা প্রমাণ করবে। কিন্তু আমেরিকার কাছে আমাদের ইমেজ কোথায় চলে যাবে সামরিক বাহিনীর? মানে বাংলাদেশের সামরিক বাহিনীর ইন্টারন্যাশনাল ইমেজ অনেক উঠে যাবে। কিন্তু এই স্টুপিড পলিটিশিয়ানস গুলা এটাকে, এই বাস্তবতাটাকে কিন্তু কিছুতেই, তারা নিজেদের স্বার্থে রয়েছে। তাদের চিন্তা হলো যদি একবার সামরিক বাহিনী সাকসেস অ্যাচিভ করে, ইউনূস সাহেব পপুলার হয়ে 5 বছর থেকে যাবে। এটাই কিন্তু ওদের আসল প্রবলেম। দে আর ভেরি সেলফিশ। তো না, জবাব তো আমি পেয়ে গেছি। আমি জাস্ট কুইক দুটা কোশ্চেন ছিল, যে একটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্যের কোনো প্রয়োজন আছে কিনা এখানে, আর হচ্ছে সেনাবাহিনীর উপরে আমরা আস্থা রাখছি, কিন্তু সেনাবাহিনীর উপরে একটি অংশের উপরে, বা ধরেন হাতে গোনা একটা নাম্বারের উপরে ভারতের যে প্রভাব, সেই প্রভাবটা কতটুকু কাটিয়ে উঠতে পারবে? আপনি কতটুকু আস্থাশীল স্যার এটার ব্যাপারে? আমার মনে হয় এটা কাটিয়ে উঠতে পারবে, কারণ এখন কিন্তু যত দিন যাচ্ছে ততই উইদিন দ্য মিলিটারি এস্টাবলিশমেন্ট, এই যে আমার ইন্টারনাল একটা দাবি উঠেছে এখন, যে অন্যান্য সব ক্ষেত্রে কমিশন করা হলো, সামরিক বাহিনীর ক্ষেত্রেও একটা কমিশন হওয়া উচিত। আমরা কয়েকজনে এই বিষয়টা তুলেছি যে কনস্টিটিউশনে এই যে ইকবাল করিম ভূঁইয়ার সময়
সামরিক বাহিনীকে কোনোভাবে ইন্টারভেনশন করার অধিকার কেড়ে নেওয়া হলো, এবং এমনও ভয় দেখানো হলো সেখানে ইন রাইটিং, যেটা অ্যাবসলিউটলি ইলিগাল। কারণ সামরিক বাহিনী হচ্ছে, ইট ইজ দ্য সিম্বল অফ সোভারেনিটি। সুপ্রিম কোর্ট যেমন আলটিমেটলি দ্য প্রোটেক্টর অফ ল, সামরিক বাহিনী হচ্ছে আলটিমেট প্রোটেক্টর অফ দ্য সোভারেনিটি। সেখানে তার ইন্টারভিন করার নিজস্ব অধিকার কখনো কনস্টিটিউশন কেড়ে নিতে পারে না। এবং আওয়ামী লীগ যেটা করেছে, সামরিক বাহিনীর অধিকার কেড়ে নিয়েছে, এটা আনপ্রোটেস্টেড হয়েছে। ইকবাল করিম ভূঁইয়া তো আমারই ক্যাডেট কলেজের, আমি ওকে ইনডিরেক্টলি বলেছি, হি ডিড নট সাকসিড। আমি ব্লেম করবো না, হি হ্যাজ রাইটস হিজ মেমোয়ার্স, বাট আই উইশ উইথ হিজ ট্যালেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্স সে যদি প্রিভেন্ট করতে পারতো যে কোনোভাবেই কনস্টিটিউশনে সামরিক বাহিনীর ইন্টারভেনশনের অধিকারে আওয়ামী লীগ সরকার হাত দিতে পারবে না। এই জিনিসটা যে কত ইম্পর্টেন্ট ছিল। মানুষ, সাধারণ মানুষ তো সামরিক বাহিনীর দিকেই তাকিয়ে থাকে যখন ডেমোক্রেসি ধ্বংস হয়ে যায়, যখন করাপশন এক্সট্রিমে যায়। সেই 2012 থেকে বারবার আমরা চিন্তা করে আসছিলাম, কেন আর্মি টেক ওভার করে না, কেন আর্মি টেক ওভার করে না। আর ইকবাল করিম ভূঁইয়া খালি বারবার বলে আসছে যে আমি কোনো কনস্টিটিউশনের বাইরে যাব না। তো তুমি কনস্টিটিউশনের বাইরে যাবা না, ভালো কথা, কিন্তু এগুলো কনস্টিটিউশনের হতে দিলা কেন? এবং আমি এই জন্যই মনে করি এখনো প্রচন্ড ভাবে চাপ দেওয়া উচিত। সামরিক বাহিনী পারবে না কেন? সামরিক বাহিনী অধিকার থাকবে, কনস্টিটিউশনের লেখা থাকবে যে যদি এমন কোন সিচুয়েশন হয় যে সামরিক বাহিনী মনে করে যে বৃহত্তর জনগণের নিরাপত্তার জন্য, দেশের গণতন্ত্রের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করতে হবে, অবশ্যই সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে এবং সেখানে সিভিলিয়ান গভর্নমেন্ট কোনোভাবে দিস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। তা না হলে ইন্ডিয়ানসরা আমাদের এইভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে যেতে পারে, আবার কেড়ে নিবে। কিন্তু স্যার এটা থাকলেও আবার ধরেন স্যার আমরা যেভাবে দেখি আর কি, ধরেন আর্টিকেল 70 যদি সংবিধান থেকে উঠাই দেওয়া হয়, প্রতিদিন স্যার এমপি বেচা কিনা হবে। তো এইরকম প্রভিশন যদি দেয়া হয়, তাহলে কোন জেনারেলের কি মতলবে কোন জেনারেল 100 কোটি টাকা বা লন্ডনে একটা মেনশন নিয়ে কি ঘটনা ঘটাই দিবে, এটা একটু মুশকিল। তারপরে এর কাছে আলোচনা সাপেক্ষে হয়তো করা যেতেই পারে। এগুলোই তো কারেক্টিভ স্টেপস গুলো নিতে হবে যদি অ্যাকাউন্টেবল, এগুলোই কারেক্টিভ স্টেপ। অ্যাকাউন্টেবিলিটি থাকলে এইসব জিনিস কিন্তু পার্লামেন্টে ইজিলি লুক আফটার করা যায়। তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্স যেটা আমি দিব যে মেধার, যে আমার আরো একটা বিষয় হচ্ছে কনস্টিটিউশনে সামরিক বাহিনীর সেফগার্ডস থাকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেধার ভিত্তিতে সামরিক বাহিনীর প্রমোশনস যেন কখনো বাধাপ্রাপ্ত না হয়। There cannot be any way that generals can exploit mid-level officers. এইটা চেকস এন্ড ব্যালেন্স করাটা আধুনিক সভ্যতায় পশ্চিমা বিশ্বে যেমন সম্ভব, আমাদের এই কলোনিয়াল মেন্টালিটি যে জেনারেলস ক্যান ডু এনিথিং টু দ্য লোয়ার লেভেল অফিসার্স, এই কালচার অ্যাবসলিউটলি এলিমিনেট। এটা কিন্তু সামরিক বাহিনীর অফিসারদেরই দায়িত্ব, তাদেরকেই সামনে আসতে হবে এখন। এগুলো যদি কারেক্টেড হয় তাহলে আমাদের সামরিক বাহিনীতে প্রাইড অফ সার্ভিস আবার ফিরে আসবে, এবং সেটাই ইম্পর্টেন্ট। এই ধরেন স্যার আমরা ইন্ডিয়া নিয়ে অনেক কথা বলি, কিন্তু ইন্ডিয়া দেখেন স্যার সামরিক বাহিনীর ব্যাপারে কিন্তু কোনো বিতর্ক নাই বাংলাদেশের মতো বা পাকিস্তানের মতো। মানে ওইখানে তারা যোগ্যতার ভিত্তিতে প্রমোশন হচ্ছে, যোগ্যতার ভিত্তিতেই তারা তাদের অবস্থানে যাচ্ছে। মানে কোথাও কোনো কিন্তু ওরকম বিতর্কিত কোনো সিদ্ধান্ত কোনো দিক থেকে না হয়নি। ইনফ্যাক্ট ওদের সিভিল সার্ভিস বা পুলিশ সার্ভিসও সেম, মানে ওই ধারাটা তারা ধরে রেখেছে। এটা অবশ্য তাদের অত্যন্ত ভালো একটা দিক। তো এখন দেখা যাক, আসলে পরিস্থিতি খুব জটিল। মেজর সুমন, এই জটিল পরিস্থিতির মধ্যে আরেকটা জটিল বিতর্ক সৃষ্টি করেছেন আমাদের বিডিআর এর সাবেক প্রধান। আমাদের মানে প্রাতিষ্ঠানিক এক্সেলেন্স দেখিয়েছেন, প্রফেশনাল এক্সেলেন্স দেখিয়েছেন, বাট আমাদেরকে চিন্তা করতে হবে কেন, কি কারণে তারা আপনি কিন্তু জেনারেল হতে পারতেন, কেন তারা পলিটিশিয়ানদের সেই নোংরা পাটাকে চাটতে গেছেন তার জেনারেল হওয়ার জন্য অথবা সেনা প্রধান হওয়ার জন্য? কি দরকার ছিল? তার যে যোগ্যতাতে তারা তো হইতে পারতো, কোথাও আটকাইতো না। কিন্তু আমাদের নিজেদের যে মানসিকতা আমাদের ভিতরে, আমরাই নিজেদেরকে ছোট করি এই পাগুলা চাটতে গিয়ে, সেই জায়গাটা আটকাইতে হবে মনে হয়। এখন আপনার যে জায়গাটাতে আসি,
জেনারেল ফজলুল একজন সম্মানিত লোক, উনি একজন বীর, এবং উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন আমি স্টিল বিলিভ করতে চাইলে এবং সেটা রিয়েলিটি হলে ভালো হতো, যেটা ওনার ব্যক্তিগত মতামত এবং উনি বলতেই পারেন। বাট সমস্যা যেটা হয়ে গেল, উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেটা আপনারা বলছেন বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে। যারা আলোচনা সমালোচনা করছেন, প্রথমে তাদের একটা প্রশ্ন করি, পরে জেনারেল ফজলুলকে আমি একটু প্রশ্ন করব। আমাদের এই 5ই আগস্টে বিপ্লবের পরে ভারত যখন আমাদের উপরে পানি ছেড়ে দিয়ে বন্যা তৈরি করলো, তখন আমাদের বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য বিজেপির নেতা শুভেন্দু যখন মার্চ করে আমাদের বর্ডারে চলে আসলো, তখন যখন সাবেক রাষ্ট্রদূত বিনা সিকরি আমাদের এই জুলাই আন্দোলনকে মৌলবাদীদের আন্দোলন বলল, ভারতীয় সামরিক এবং রাজনীতিবিদরা এই ময়ূক এবং অন্যান্য লোকজন, পাগল ময়ূক এবং অন্যান্য, তাদের চ্যানেলে বাংলাদেশ কিভাবে দখল করে নিবে সেটার ম্যাপ আঁকা শুরু করলো, কিভাবে ফেনী থেকে বিচ্ছিন্ন করবে, কিভাবে রংপুরকে আলাদা করবে, যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয় ভারতের, তারা তাদের গলাটাকে কিভাবে মোটা করে আনবে, তারা তো অফিসিয়াল চ্যানেলে আলাপ করছে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যারা এটা নিয়ে সমালোচনা করছেন আমাদের দেশের ভিতরে, আমি বলছি আমাদের দেশের ভিতরে, তারা কি তখন কয়জন এই ভারতের এই আগ্রাসী মনোভাব এবং আগ্রাসী বক্তব্য সরকারি পর্যায়ে গিয়ে দেখেন, তাদের প্রেস ব্রিফিং হয় ফরেন মিনিস্ট্রিতে, প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, তাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিনিয়ত বাংলাদেশে ধর্মীয় সহিংসতার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, এখনো দিয়ে যাচ্ছে। আমরা কি সেটা প্রতিবাদ করি নাই তো। তো সেটা হচ্ছে একটা জিনিস, যারা আমাদের দেশের ভিতরে যারা সুশীল, আমাদের দেশের ভিতরে যারা এটা নিয়ে কথা বলছেন, ওনাকে প্রশ্নবিদ্ধ করছেন, তাদের কাছে আমার এই প্রশ্ন থাকবে। দ্বিতীয়ত জেনারেল ফজলুল কাছে প্রশ্ন থাকবে যে স্যার, আপনি তো একজন মেজর জেনারেল, শুধু মেজর জেনারেল না, বাট আমি একজন জেনারেল মেজর সুমন, আমি যে জিনিসটা বলতে পারি, আমার মনে হয় আপনি যে অবস্থানে আছেন সেইখান থেকে অ্যাটলিস্ট জিনিসটা একটু আমাদের জন্য সমস্যা তৈরি করে। সমস্যা কিভাবে? দেখেন স্যার, আপনি হচ্ছেন একটা সরকারের তৈরি কমিশনের প্রধান, মানে আপনি সরকারি দায়িত্বপ্রাপ্ত, কারো দিক থেকে এই জিনিসটা অফিসিয়ালি আসতে পারে না। 2 নম্বর হচ্ছে, আপনি বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন, যেটার ব্যাপারে আমাদের একটা সবারই আশা আছে যে এইখান থেকে যেই সত্যটা পতিতা হাসিনা এবং আওয়ামী লীগ এতদিন ধরে চাপায় রাখছিল, যে শুধুমাত্র বিডিআর জওয়ানরা না, এইটার সাথে রাজনৈতিক এবং আমাদের প্রতিবেশী ভারত ইনভলভ আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য, আমরা অনেক আশা করে তাকায় আছি যে আপনার এই তদন্ত কমিশনের মাধ্যমে সেই জিনিসটা এস্টাবলিশ হবে, এবং সেটা এস্টাবলিশ হওয়ার পরে আমরা তখন আন্তর্জাতিক আদালতে যাব, আমরা জাতিসংঘের কাছে বলবো, বিশ্বকে বলবো, দেখো ভারত এই নোংরামি করে, তখন সেই ক্ষেত্রে আমরা একটা ন্যায্য বিচার পাবো, এতদিন পরে হইলো। এখন স্যার, যখন আপনি এই অবস্থান থেকে কথাগুলো বলেন, তখন কি বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন, সেটার প্রধান হিসেবে আপনার এই যে, ইভেন যদি আপনি ন্যায্য একটা ফাইন্ডিংস আনেন, তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় স্যার। আমি জানি আপনি এই জিনিসগুলা আমার থেকে অনেক ভালো বুঝেন স্যার। আমার কাছে শুধু মনে হচ্ছে এই জিনিসটা হয়তো আমাদের 18 কোটির মধ্যে 17 কোটি লোকের প্রাণের কথা হইতে পারে, যেটা অনেকেই বলে আমাদের প্রাণের কথা হতে পারে, বাট এই ধরনের জিনিস যেটা আমি বলতেছি যে আমরা আগ্রাসী ভাবে দখল করে নিব, সেই জিনিসটা আমরা বলতে, ইভেন আমিও বলতে পারি না স্যার। আপনারা বলবেন যে না, আমরা ইউটিউবে অনেক কথা বলি, ইভেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক, আপনারা কিন্তু এই সমস্ত সেন্সিটিভ ব্যাপারে ইভেন অনেক কিছু ভেরিফাই করে নেন, আমাদের থেকে কথা বলে নেন। আর এটা তো হচ্ছে আমরা যেটা করি নাই সেই ধরনের একটা জিনিসের কথা বলা, এটা অনেকে উস্কানিমূলক ভাবে দেখতে পারে। সুতরাং আমাদের অনেক ভরসার জায়গা যে বিডিআর হত্যাকাণ্ডের কমিশন, সেখানে যে আপনাদের ফাইন্ডিংস গুলা, তারা কিন্তু তখন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, এটা আমাদের একটা বড় লস। তো এই জায়গায় আমি একটা জিনিস মনে করাই দিই স্যার, যে জেনারেল ফজলুল কিন্তু একটা হচ্ছেন উনি রেফারেন্স পয়েন্ট। আমরা আমাদের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন ঘটনাতে, যেমন রৌমারির ঘটনাতে, দেন নাফ রক্ষাতে ওনার নাম চলে আসে, তেমনি ভাবে আরো অনেক ঘটনা, কিন্তু প্রতিটা ঘটনায় দেখেন কিন্তু
সেখানে আমরা আমাদের মাতৃভূমিকে, আমাদের সীমান্তের অখণ্ডতাকে রক্ষা করার চেষ্টা করছি। আমরা কোথাও কিন্তু আমাদের সীমান্ত অতিক্রম করে অন্য কোথাও যাওয়ার কথা বলি নাই। আমাদের গৌরবগুলো এখানে। এখন জেনারেল ফজলুকে আমি বিনীতভাবে বলবো যে স্যার, আমি আপনি হয়তো একই ধারণা পোষণ করি, বাট এগুলা আপনি যতদিন এই কমিশনের জায়গা আছে, প্লিজ আমার অনুরোধ থাকবে না, বরঞ্চ আপনার যদি সময় থাকে স্যার, এই যে নাফ রক্ষা নিয়ে যে অ্যাকচুয়ালি কে হিরো, সেটা তার মেজর ফেরদৌস, যে অ্যাকচুয়ালি নাফ রক্ষা অপারেশনটা করছিল, তার কথা বলেন স্যার। আমরা জানি সেই হিরোর সম্পর্কে। আপনি বলেন স্যার যে রৌমারিতে অ্যাকচুয়ালি সেখানকার জনগণ, আমরা তো অ্যাকচুয়ালি মেজর জামাল হায়দার এবং তারা একটা অর্গানাইজ করেছিল স্যার, আপনি বোধহয় জানেন যে রৌমারি দিবস হিসেবে তারা সেখানে গত 2 সপ্তাহ আগে গেছিলেন, এবং সেখানে প্রথমবারের মতন সেইখানকার লোকজন, আমাদের জনগণ, যে তারাই অ্যাকচুয়ালি যে বীর হিসেবে 11 জন ছিল একটা বিওপিতে, তারা নিজেরা এলএনজি ধরে সেখানে যুদ্ধ করেছে যখন আমাদের এলএনজি ম্যান নিহত হয়েছেন। তো তাদের এই বীরত্ব গাথাটাকে স্যার হাইলাইট করবার জন্য আপনার যদি সময় থাকে সেই প্রচেষ্টাগুলোতে সমর্থন দেন রক্ষার জন্য। আমরা এমন কোনো কথা আমার মনে হয় অফিসিয়াল দায়িত্ব থেকে কেউ বলবো না যেটা বিতর্ক সৃষ্টি করে। তবে একদিক থেকে ধরেন আমি ওনার এই পোস্টের কমেন্টস দেখছিলাম যে মানুষ তো সমর্থন করছেই, কারণ বাংলাদেশের মানুষ ভারতের দ্বারা যে পরিমাণ নিষ্পেষিত, মানুষের সমর্থন থাকবেই। এবং আপনি যেটি বলছিলেন যে অব্যাহতভাবে ভারতের যে অপপ্রচার, বিশেষ করে যখন ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ কারোরই কোনো প্রতিক্রিয়া, কিন্তু আমরা কাউন্টার প্রতিক্রিয়া পাইনি, আমাদের কোনো কাউন্টার প্রতিক্রিয়া পাইনি। তো অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি কিভাবে দেখেন ফজলুর রহমান সাহেবের এই বক্তব্য বা এটা নিয়ে আপনার সংক্ষেপ? আমি তাকে অনেক আগে থেকেই, প্রায় 2-3 বছর আগে থেকেই তার সাথে মাঝে মাঝে আলাপ হতো, দেখা হতো সেমিনারে, উনি এসব কথা বলতেন। ওনার ভিতরে একটা অসাধারণ কনফিডেন্স রয়েছে। উনি কিন্তু প্রায়ই বলতেন যে এটা সম্ভব আমাদের ওই অঞ্চলে উত্তর পূর্বে অ্যাডভান্স করা। ওনার যে চিন্তাধারা, সামরিক চিন্তাধারা, সেখানে প্রচন্ড একটা কনফিডেন্স লেভেল ছিল। তবে আমার কয়েকটা বাস্তব পদক্ষেপ আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। যেমন ধরেন, এই যে চায়নার সাথে আমাদের উত্তর পূর্বের ব্যাপারে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত। আমরা আশা করব, আমি শুনেছি একটা ভার্সন যে প্রফেসর ইউনূস নাকি চীনে যখন গিয়েছিলেন, চীনের প্রেসিডেন্টের সাথে আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে আমরা এই যে বার্মা অ্যাকর্ডে ওইখানে পূর্বে মায়ানমারে যে পদক্ষেপগুলো নিচ্ছি, এগুলো আমাদের না নিয়ে উপায় নাই। এটা হয়তো সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে। তো আমি যা শুনলাম যে নেওয়া উপায় নাই, কিন্তু ইন রিটার্ন আপনারা যা চাইবেন আমরা উই আর উইলিং টু কনসিডার ফর ইউ। যার ফলে আমার মনে হয় এটা যদি সত্যি হয় যে লালমনিরহাটে এয়ারবেস না, আই ওয়ান্ট দ্য চাইনিজ টু বি দেয়ার। চীন যদি সেখানে একটা এয়ারবেস ডেভেলপ করে সরাসরি সেখানে চাইনিজ প্লেনস ডিপ্লয় করে, ইট উইল বি অ্যাবসলিউটলি রিয়েল সিকিউরিটি ফর আস। কারণ ভারত বারবার আমাদের হুমকি দিচ্ছে যে তারা ওই চিকেন নেকটাকে চিকেন ব্রেস্ট বানাবে, 50 মাইল আরো বেশি এদিকে ইয়ে করবে। এবং এইসব ওই ইন্ডিয়ান জেনারেলসরা প্রায় কিন্তু বলে, ওপেনলি বলে থাকে। চীনের উপস্থিতি আমি সমর্থন করি। সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা ডুবলার চর থেকে 30 মাইল দক্ষিণে এবং অত্যন্ত গভীর, সেখানে জীববৈচিত্র্য রয়েছে এবং সেখানে হিমালয় পর্বতমালার মত পর্যন্ত গভীর। সেখানে চাইনিজরা যদি বেস করে ওই আপনার ইয়েটা উঠিয়ে দেয়, এটা যে কেন সরকার করছে না, এই যে আমাদের রামপাল, এটা সম্পূর্ণ জৈব বৈচিত্র্য কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ ওখানে থাকতে পারে না। দ্য ইন্ডিয়ান শুড বি আস্কড টু লিভ। তারপর আপনার ধরেন আমাদের ওই মংলা পোর্টটা ডেভেলপ করবে, এবং চায়নার অংশগ্রহণ যদি থাকে, এবং আমরা এই মাত্র 2-3 দিন আগেও কিন্তু আমাদের সীমান্তে বিএসএফ হত্যা করেছে। এজন্য আমি মনে করি যে মেবি গড উইলিং সামডে আমাদের সাথে চীনের সীমান্ত হবে। হয়তো একদিন আসবে যেদিন উত্তর পূর্বের এই যে ইয়েগুলো রয়েছে, আমাদের তো উলফার প্রতি সমর্থন জিয়াউর রহমানের সময়ও ছিল,
এবং এটা ওপেনলি বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় আমাদের জাতীয় স্বার্থ যা, আমাদের সেভাবেই চিন্তা করতে হবে। এবং এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে বোঝে। স্টেট ডিপার্টমেন্ট কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের পুরো কাহিনীটা জানে। এবং ওই যে পিটার হ্যাস ঢাকায় আছে, আমার ধারণা, আমার কেন যেন মনে হয় যে ইভেনচুয়ালি আমেরিকানস উইল বি ইন সাপোর্ট অফ ফেয়ার প্লে। হয়তো ইভেনচুয়ালি তারা ভারত আমাদের যে অন্যায় করেছে, আমাদের ইনস্টিটিউশন গুলা যেভাবে ধ্বংস করেছে, আমাদেরকে যেভাবে অপমানিত করেছে, তার প্রতিশোধ নিতে চাইলে আমেরিকানরা আমাদের প্রতি অনেক টলারেন্ট হবে। এবং এই জন্যই চীনের সাথে আমাদের যে বিশেষ যে একটা সম্পর্ক করতে যাচ্ছি, আমরা যদি চায়নাকে একটা এয়ারবেসও দেই লালমনিরহাটে, আমার মনে হয় আমেরিকানস উইল বি আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস ইট। কারণ বেসিক্যালি আমার একবার মনে পড়ে, একবার ইকবাল করিম ভুঁইয়া যখন আর্মি চিফ ছিল, ওর বাসার লনে আর্মি হাউসে আমি সন্ধ্যার সময়, আই ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যারাইভ, প্যামস ছিল, প্যাসিফিক এরিয়া কমান্ডার্স কনফারেন্স। তখন আমেরিকান এই প্যাসিফিক কমান্ডার একজন লেফটেন্যান্ট জেনারেল, ফার্স্ট আর্মার ডিভিশনের কমান্ডার, হি ওয়াজ সিটিং অ্যালোন। তো ইকবাল আমাকে ডাইকা বললো যে শহীদ ভাই, আপনি ওনার সাথে যে একটু কথা বলেন। তা আমি বসলাম। আমার এখনো মনে পড়ে, দ্যাট কমান্ডার বেশ প্রৌঢ় ভদ্রলোক, কথায় কথায় বললো যে ভাই, তুমি, আমরা সাউথ এশিয়ায় যাদের সাথে ইন্টারাক্ট করি, তোমাদের সাথে ইন্টারাক্ট করতে আমরা সবচেয়ে ইজি ফিল করি, তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি, তোমাদের সাথে কথা বললে বিশ্বাসযোগ্যতা পাই। আমি তো শুনে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি বললো যে দেখো, আমরা আরো ক্লোজ আসা উচিত, আমাদের মধ্যে আরো বিশ্বাস যদি থাকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। এই কথাগুলো কিন্তু আমার কানে অনেকদিন বাজছে। তারপর এতগুলা বছর চলে গেছে, আজকে আমার মনে হয় যে আমেরিকানসরা যদি সত্যি সত্যি আমাদেরকে ওই ধরনের সাপোর্ট দেয়, যদি বিশ্বাসঘাতকতা না করে, তাহলে কিন্তু আমাদের সামরিক বাহিনী সত্যিকার অর্থেই মায়ানমারে আমরা যে অবিচারের সম্মুখীন হয়েছি, রোহিঙ্গাদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তার পাল্টা প্রতিশোধ নেওয়াটা অসম্ভব কিছু না। এবং এটা আমরা আশা করি একদিন করব। এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমার মনে হয় যে ওনার যে ইন্টারন্যাশনাল কানেকশন বা সবকিছু মিলিয়ে আমরা খুব নিরাপদ ভাবে, মানে আমরা এই পরিস্থিতিটা থেকে উত্তরণ ঘটাতে পারবো। রোহিঙ্গাদেরকে আমাদের ফেরত দিতেই হবে, কারণ এটা আমাদের জন্য একটা বিশাল বার্ডেন। তো পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি তো মনে করি যে স্যার, এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পক্ষে ইন্টারন্যাশনাল সকল কিছু ট্যাকেল করাটা মোর ইজি দেন বিএনপি বা অন্য যে কোনো পলিটিক্যাল পার্টি। ইতিমধ্যে এই তাদের অক্ষমতা এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে অনেক কিছু বেরিয়ে এসেছে। আমরা স্যার অনুষ্ঠানের একদম শেষ দিকে যে জায়গাতে নিয়ে স্যার আমি, আর জনসমর্থনও রয়েছে। একটা কথা অ্যাড করি, কিন্তু ডক্টর ইউনূসের পেছনে কিন্তু প্রচুর জনসমর্থন রয়েছে। এই যে রাজনৈতিক দলগুলো যে বলে বেড়াচ্ছে যে জনগণ গণতন্ত্র চায়, ইয়াং জেনারেশন ভোট, ইয়াং জেনারেশন মোটেও ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যায়নি। এই যে যারা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যারা এই বিপ্লবটা করেছে, স্পেশালি দ্য ব্রাইট গার্লস, লন্ডনে ইউনিভার্সিটির একটা, অক্সফোর্ডে জারা বলে একটা মেয়ে আছে, ও কিন্তু ছাত্র নেত্রী এই যে স্টুডেন্টস ফ্রন্টের, অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যাবাউট ডক্টর ইউনূস অ্যান্ড দ্য নিড বিচার। এই দেশে এখন মানুষের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আওয়ামী লীগের বিচার করতে হবে, একদম বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। সে তার আগে মানুষের কোনো ইচ্ছাই নাই ইলেকশন করার। দিস ইজ এ ফ্যাক্ট, এটাই বাস্তবতা। আমি স্যার একটা বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছ থেকে 30 সেকেন্ড করে একটা মন্তব্য নিয়ে শেষ করবো। যে জায়গাটা আশঙ্কার, এখন আমার কাছে মনে হয় বা বাংলাদেশে অনেকে আশঙ্কা করেন যে ভারতের যে প্রভাব বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো রয়ে গেছে, আমাদের সেনাবাহিনী, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ এবং অন্যান্য জায়গায়, ব্যবসায়ী জায়গায় তো এখনো সবই হচ্ছে মানে ভারতের সাথে যুক্ত। ভারতের কর্মকর্তারা ব্যবসা করছেন এখানে এসে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা শীর্ষ পদে বসে আছেন। বাংলাদেশে ইন্টারন্যাশনাল যতগুলো এনজিও আছে তার সকল প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত বা ভারতের সরাসরি। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের আশঙ্কা থাকে। এবং এত কিছুর পরে, মানে ধরেন হাসিনাকে আশ্রয় দেয়া, বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা, বাংলাদেশকে যাচ্ছে তাই ভাবে তাদের মিডিয়ায় অবমাননা করার পরেও আমি গতকাল একটি সার্কুলার আমার ফেসবুকে পোস্ট করেছি, পরেও
এই 8 মাসের মাথায় এসে আবার এই সার্কুলার কিন্তু দেওয়া হয়েছে। তার মানে আমাদের সেনাবাহিনীর ভেতরে যারা অনেক জায়গায় মাথায় বসে আছেন তাদের ভারত প্রীতি এখনো টনটনে। তারা এখনো এই সুবিধা নিতে চান। আদৌ এটা সুবিধা কিনা নাকি এটা ট্র্যাপ আমরা জানি না। তো এবং এই সুবিধা নাকি আমার প্রশাসনের আমার তো আপনার না 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 মন্তব্যটা না, কি? আমার কাছে কিন্তু অত খারাপ মনে হয় না। আমাদের বাঙালি বাঙালি বুদ্ধি কিন্তু অনেক ম্যাচিওর। ওই ভারত যেভাবে মনে করছে যে এইভাবে আমাদের প্রলুব্ধ করবে, এখন সেনাবাহিনী নোটিশটা দেয় যে দাও, একটু মিষ্টি সম্পর্ক থাকুক না, কাজের সময় দেখা যাবে। তো ভারতকে মিসলিড করার জন্য কিন্তু এই ধরনের ট্র্যাপে রাখা, ওদেরকে ধারণা দেয়া যে তোমরা এখনো আমাদের প্রাণের চেয়েও প্রিয়, ওরকম ভাবুক। আর একটু ভাবলে ক্ষতি কি? আমার কিন্তু মনে হয় আমাদের যা সম্পর্ক যাদের সাথে হওয়ার, চীনের সাথে হওয়ার, সেটা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ভারতের এই ধরনের মিচকা বুদ্ধি এতে খুব বেশি ক্ষতি করতে পারবে না। মেজর সুমন। আমি একটু দ্বিমত পোষণ করে বলি প্রফেসর শাহিদুজ্জামান, যে আপনি যেটা বলেছেন দ্যাট ইজ মানে এটা একটা শুড ওয়ে হতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি আমি একবার কানাডাতে থাকেন, আমার দুইজন মেন্টর আছেন, একজন লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ আর একজন হচ্ছেন মেজর মঈন। ওনাদের সাথে আলকাতরা বাঙালি ফ্রিতে পাইলে আলকাতরা হয় এমন একটা তত্ত্ব নিয়ে আলাপ হচ্ছিল, ওনারা বুঝতে পারতেছিলেন না। দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল। মানে আমরা ভারত যখন মনে আছে আমাদের ভারতরা আন্দোলন করে আমাদের চিকিৎসা বন্ধ করে দিল কলকাতায়, অফিসিয়ালি ডিক্লেয়ার করলো। ভারত বাকি কি কি করছে গত কয়েকদিন আমি সেটা বললাম। তারপরে এই ধরনের চিঠিটা যদি আরেকজন বক্তার ওনার ধারণাটা যেই কারণে হয়তো করতে পারে, তাছাড়া আমার মনে হয় না এর কোনো জাস্টিফিকেশন। আমাদের সামান্যতম লজ্জা থাকলে আমরা এই ফ্রি খাবার, দেখেন এর সাথে বিপদটা কি অ্যাকচুয়ালি হয়। এতদিন ধরে কিন্তু অনেকে চিকিৎসা নিছেন সেখানে। ওয়ান অফ দ্য ওয়েজ, আপনারা দুইজনই হয়তো এগ্রি করবেন, আমাদেরকে ইনডক্ট্রিনেট